আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। দশম শ্রেণীর সিলেবাস, আমাদের পরীক্ষার সিলেবাস অনুযায়ী ফার্স্ট টিউটোরিয়াল পর্যন্ত দশম শ্রেণীর শিক্ষার্থীদের বইটা একবার শেষ হয়েছিল, তাই না? এখন অর্ধবার্ষিক সিলেবাস থেকে আমাদের আবার রিভিশন করার কথা। তো আমরা সেখানে এমন একটা অধ্যায় পড়ছি যে অধ্যায়টা প্রতি বছর বোর্ড পরীক্ষায় অবশ্যই ওখান থেকে প্রশ্ন আছে। এই অধ্যায়টা নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এবং তোমাদের সিলেবাসও এটা ছিল। তো সেই জন্য আমরা আজকে পড়ব চতুর্থ অধ্যায়, কাজ ক্ষমতার শক্তি। এই অধ্যায় নবম দশম উভয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটি শুরু করি। আমরা জানি কাজ ক্ষমতার শক্তি অধ্যায়ে শুরুতেই আছে কাজ। তো কাজ কি জিনিস? সাধারণ অর্থে কোনো কিছু করাকেই কাজ বলা হয়, তাই না? কিন্তু পদার্থ বিজ্ঞানের ভাষায় কাজের একটু ভিন্ন সংজ্ঞা আছে, এটি একটি ভিন্ন অর্থ প্রকাশ করে। কেমন? যেমন ধরো যে একজন লোক, যেমন যদি একজন দারোয়ান, সে গেটের সামনে দাঁড়িয়ে সারাদিন দাঁড়িয়ে থেকে ডিউটি করে, তাহলে তিনি যদি বলেন আমি আজকে অনেক কাজ করেছি, আমি সারাক্ষণ গেটের সামনে দাঁড়িয়েছিলাম, সাধারণ অর্থে আমরা বলতে পারি যে হ্যাঁ তিনি কাজ করেছেন। কিন্তু আমাদের বিজ্ঞানের ভাষায় এটা কাজ নাও হতে পারে, বুঝছো? তো কেন কাজ হবে না? কারণ হচ্ছে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজের যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় কি আছে দেখো, আমরা একটু বলে যাই। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করায় বস্তুটির বল প্রয়োগের সময়ে সরণ হলে বল ও সরণের গুণফলকে কাজ বলা হয়। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে এবং যতক্ষণ বল প্রয়োগ করা হবে ওই সময় যদি বস্তুটি সরণ হয় তাহলে বল ও সরণের গুণফলকে কাজ বলা হবে। যে দারোয়ানটা গেটের সামনে দাঁড়িয়েছিল, সে নিজের ভর দিয়ে, তার ওজন দিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সে কি তার জায়গা যে পরিবর্তন করেছে? তার কি স্মরণ হয়েছে? হয়নি। তাহলে যদি তার স্মরণ না হয়, তার মানে তার স্মরণকে আমরা জিরো ধরতে পারি। তো আমাদের সংজ্ঞায় আমরা জানি যে বল এবং স্মরণের গুণফলকে কাজ বলা হয়। যদি স্মরণটা জিরো হয় তাহলে বলের সাথে যে স্মরণ গুণ দিলে রেজাল্ট জিরো, তাহলে কাজও জিরো, তাই না? তুমি যদি একটা শক্ত দেয়ালকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করো, তুমি প্রচণ্ড বল প্রয়োগ করলাম, কিন্তু দেয়ালটা সরলো না। এই খুব ভারী একটা জিনিস, যারা তুমি সরানোর চেষ্টা করছো কিন্তু সেটা নড়ছে না, তাহলে কি বলা যাবে যে তুমি কাজ করেছো? তাহলে বিজ্ঞানের ভাষায় বলা যাবে না যে কাজ হয়েছে। কাজ হতে গেলে বল প্রয়োগ করতে হবে এবং সেই যতক্ষণ যাবৎ বল প্রয়োগ করা হবে ততক্ষণ ওই সময়ের ভিতরে তার অবস্থানের পরিবর্তন হতে হবে, স্মরণ হতে হবে। তাহলে এই দুটো গুণ করলে যে রেজাল্ট পাওয়া যাবে, বল এবং স্মরণ গুণ করলে, সেটা হবে কাজ। তাহলে আর যদি বলি যে কোনো বস্তুর উপর এক বল প্রয়োগে এম ভরের বস্তুর উপর বস্তুর এফ সরণ হয়, তাহলে আমরা বলবো কাজ ডব্লিউ সমান এফ এক্স। তাহলে কাজকে আমরা ডব্লিউ দিয়ে প্রকাশ করি, বলকে আমরা জানি এফ আর সরণকে এস দিয়ে প্রকাশ করি। তাহলে কাজ সমান বল ইনটু সরণ। কাজের এবার দেখবো আমরা কাজের একক এবং মাত্রা। কাজের একক, আন্তর্জাতিক পদ্ধতিতে কাজের একক জুল এবং কাজের মাত্রা হবে বলের মাত্রা এবং সরণের মাত্রা। এই দুটোকে গুণ করলে যেটা হয়, আমরা আগের অধ্যায়গুলোতে দেখেছি বলের মাত্রা হচ্ছে এম এল T−2 আর সরণের মাত্রা হচ্ছে এল। তাহলে দুটোকে একসাথে আমরা লিখতে পারি এম এল স্কয়ার T−2। তাহলে কাজের মাত্রা এম এল স্কয়ার T−2। বল একটা ভেক্টর রাশি, আমরা জানি
সরণও একটা ভেক্টর রাশি। তাহলে কাজ কি রাশি? বল এবং সরণ দুটি ভেক্টর রাশি, এই দুটোর গুণফলের একটা স্কেলার রাশি হয়। দুটো ভেক্টর রাশির গুণফল একটা স্কেলার রাশি হতে পারে, ভেক্টর রাশি হতে পারে। তো দুটো ভেক্টর রাশির গুণফল যে এখানে ভেক্টর রাশি হয় বলেই কাজ হচ্ছে একটি স্কেলার রাশি। ঠিক আছে, কাজের কোনো দিক নেই, সেই কারণে কাজটা হচ্ছে স্কেলার রাশি। কাজ আবার দুই ধরনের, সেটা কেমন? কাজ কিছু কাজকে আমরা ধনাত্মক কাজ বলি, কিছু কাজকে আমরা ঋণাত্মক কাজ বলি। তাহলে দেখি ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ ধনাত্মক কাজ কি? একটা বস্তু, F বলের একটা বস্তু, এই বস্তুতে যদি F বল প্রয়োগ করা হয় এবং যেদিকে বল, মনে করো বস্তুটা এই বরাবর ডান দিকে প্রয়োগ করা হচ্ছে, তাহলে বল প্রয়োগের ফলে বস্তুটা যদি ডান দিকেই সরণ হয়, অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করা হলো বস্তুর সরণ যদি একই দিকে হয়, তখন সেই কাজকে আমরা বলবো ধনাত্মক কাজ। F আর S এর দিক একই দিকে, এই দুটো একই দিকে হলে আমরা তাকে বলবো ধনাত্মক কাজ। আর ঋণাত্মক কাজ কি? F যদি এটা ধনাত্মক হয়, ঋণাত্মকটা হবে তার উল্টো, অর্থাৎ F আর S দুটো যদি বিপরীত দিকে হয়। যেমন ধরো, ধনাত্মক কাজের একটা উদাহরণ দিলে আমরা ভালো করে বুঝতে পারি। মনে করো একটা মার্বেল, এটাকে তুমি আরেকটা মার্বেল দিয়ে টোকা দিলে, মানে বল প্রয়োগ করলাম। এখন একটা মার্বেল এখানে ছিল, আরেকটা মার্বেল এখান থেকে টোকা দেওয়া হলো, এই মার্বেলটা সে সোজা এই পথে এসে এই মার্বেলকে আঘাত করলো। এখন এই দ্বিতীয় মার্বেলটাতে কি করা হলো? প্রথম মার্বেলটাতে দ্বিতীয় মার্বেলটা আঘাত করলো, বল প্রয়োগ করলো। বল প্রয়োগ করার ফলে কোন দিকে করলো? এই দিকে। এখন দ্বিতীয় মার্বেলটা যদি ঠিক যেদিকে বল প্রয়োগ করলো সেই দিক বরাবরই চলে যায়, গতিশীল হয়, তাহলে এই কাজটা হবে ধনাত্মক কাজ। আর যদি উল্টোটা হয়, ঋণাত্মক কাজ কি? তাহলে মনে করো তুমি এখানে দাঁড়িয়ে আছো, একটা ভারী কিছু তোমার দিকে এগিয়ে আসছে। কোন দিক থেকে? তুমি এখানে দাঁড়িয়ে আছো, ভারী কিছু উল্টা দিক থেকে আসতেছে। তাহলে এপাশ থেকে যদি এপাশ থেকে গতিশীল কোনো বস্তু আসছে, তোমার দিকে ধেয়ে আসছে, তুমি কি করবা? তাকে ফেরানোর চেষ্টা করবে। তাহলে তুমি বল প্রয়োগ করতেছো এই দিকে, তোমার বল প্রয়োগটা হলো এই বরাবর। কেন? বস্তুটা যখন এখানে আসলো, তখন বস্তু এই আসলো বাম দিকে, ডান থেকে বামে, তুমি বস্তুটাকে ফেরানোর চেষ্টা করলা, তুমি বল প্রয়োগ করলা বাম থেকে ডানে। বস্তু আসলো ডান থেকে বামে, তুমি ডান থেকে বামে বস্তুটাকে ফেরানোর চেষ্টা করছো। মনে করো এখানে তুমি হাত দিয়ে ফেরানোর চেষ্টা করছো, কিন্তু বস্তুটা তোমাকে কি করলো? আরো কিছু দূর এতটুকু নিয়ে তোমাকে সহ এখানে এসে বস্তুটা থেমে গেল। অর্থাৎ বস্তুটা এতটুকু আসার পর তুমি সহ এই জায়গায় থাকবে। তাহলে দেখো, আসছিল এদিকে, তুমি ফেরাতে চাইলে, যখন বস্তুটা তোমাকে স্পর্শ করলো, তুমি বস্তুটাকে স্পর্শ করলা, তোমার বলটা দেওয়ার পরও বস্তুটা তোমাকে আরো পেছনের দিকে কিছুটুকু নিয়ে গেল। তাহলে এই জায়গা থেকে বস্তুটা তোমাকে সহ এতটুকু সরণ দিল, কিন্তু তুমি বল সবসময়ই তুমি বল সরণের উল্টা দিকে দিচ্ছিলে। তাহলে তোমার ফোর্স যেদিকে,
সরণ কিন্তু তার উল্টো দিকে হয়ে গেল। এইরকম ক্ষেত্রে যে কাজ হয় সেটা হচ্ছে ঋণাত্মক কাজ। আরও বলতে পারি যে আরও উদাহরণ হতে পারে যে কোনো বস্তু যখন ভূমি থেকে উপরে নেওয়া হয়, একটা বস্তু ভূমিতে আছে, সেটাকে আমি ভূমি থেকে উপরে নিব। তা আমরা জানি ভূমি কোনো বস্তুর উপর পৃথিবী সবসময় একটা বলে তাকে টানে, অভিকর্ষ বল। আর অভিকর্ষ বলের প্রভাবে বস্তুটা সবসময় পৃথিবীর দিকে আসতে চায়। এখন এই একটা বস্তু, একে যদি আমি অভিকর্ষ বলটা সবসময় এদিকে টানছে, কিন্তু আমি যদি তাকে উল্টা দিকে নিয়ে যাই তাহলে তার সরণের দিকটা কি? এর উপর বল কাজ করছে অভিকর্ষ বল, সেটা হচ্ছে নিচের দিকে, আর বস্তুটার সরণ হচ্ছে বিপরীত দিকে। তখন যে কাজ হবে সেটাকে বলা হবে ঋণাত্মক কাজ, বা এর আরও বলা যায় বলের বিরুদ্ধে কাজ অথবা বলের বিপরীতে কাজ। ঠিক আছে, তাহলে তোমাদের কাজ সম্পর্কে কিছুটা ধারণা। আমরা আরেকটু সংজ্ঞাটা যদি যাই, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করায় বস্তুটির বল প্রয়োগের সময়ে সরণ হলে বল এবং সরণের গুণফলকে কাজ করে। সরণটা কখন হতে হবে? যখন বল প্রয়োগ করা হবে ওই সময়ের মধ্যে। তাহলে যদি এমন হয়, একটা ফুটবল, মনে করো এটা একটা ফুটবল, ফুটবলে একজন লাথি দিল, এক বল প্রয়োগ করলো, প্রয়োগ করে একটা লাথি দেওয়ার পর মানে এক বল প্রয়োগ করার পরই সে সরে আসলো, একটা কিক দিয়ে সরে গেল। তো বল কিক দেওয়া মানে তুমি ফোর্স দিলে, ফোর্সটা দিয়ে একবার দিয়ে তুমি কি করলে? ছেড়ে দিলে। বলটা কি সাথে সাথে থেমে যায়? থেমে যায় না। তাহলে তুমি বল দেওয়ার পরও বলটা, তুমি একটা ফোর্স করার পরও ফুটবলটা থামেনি, ফুটবলটা আরও কিছু দূর এগিয়ে গেল। তাহলে যখন তুমি ফোর্সটা সরিয়ে নিয়েছো, তুমি কিকটা সরিয়ে নিলা, আর কোনো বল প্রয়োগ করলো না, কিন্তু তবুও বলটা গতিশীল হলো, তখন কি আমরা বলতে পারবো কাজ হয়েছে? অর্থাৎ মনে করো এখান থেকে এইটুকু, এই অংশের মধ্যে কোনো বল প্রয়োগ করা হয় নাই, কিন্তু তারপরও বলটা এভাবে এখান থেকে এখানে আসলো। বল প্রয়োগ না করলেও গতি জড়তার কারণে সে আরও কিছু দূর গতিশীল থাকবে যতক্ষণ পর্যন্ত সেটা থেমে না যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারবো এটাকে কাজ হচ্ছে? পারবো না। কেন? কারণ এই জায়গায় আমরা যদি কাজ F নির্ণয় করি, তাহলে এখানে কোনো F নাই, এই জায়গাটা S আছে কিন্তু কোনো F নাই। F এর মান যদি 0 হয়, এই দুটোর গুণফল অবশ্যই 0 হবে, তাহলে কাজও 0 হবে। আবার যদি বল প্রয়োগ হলো কিন্তু সরণ হলো না, যেমন ওই যে বলেছিলাম তুমি একটা ভারী কোনো জিনিস সরানোর চেষ্টা করছো, প্রচণ্ড বল দিচ্ছ কিন্তু জিনিসটা সরতেছে না, তা সরণ হচ্ছে না, সেক্ষেত্রে তোমার বল আছে কিন্তু সরণ নেই, সেক্ষেত্রেও কাজ হবে 0। ঠিক আছে, আশা করি তোমরা কাজের একদম স্পষ্ট একটা ধারণা পেয়েছো। কাজের সাথে শক্তি একেবারে ওতপ্রোতভাবে জড়িত। শক্তি কি জিনিস? শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। কাজ করার সামর্থ্য বা কাজ করার ক্ষমতা, একে বলা হয় শক্তি। অর্থাৎ তোমার যদি কাজ করার সামর্থ্য থাকে, তাহলে বুঝতে হবে তোমার শক্তি আছে। তোমার যদি শক্তি থাকে তবেই তো তুমি কাজ করতে পারবে, তাই না? তাহলে কাজ আর শক্তি মূলত একই রাশি আমরা বলতে পারি। কাজ করার সামর্থ্যই শক্তি, আর শক্তি দিয়েই, যতটুকু শক্তি থাকে ততটুকু শক্তি দিয়েই তুমি কাজ করতে পারবে। তো এটাকে আমরা এভাবে বলতে পারি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে কাজ হয়। তাহলে বল প্রয়োগ করা হলে বস্তুতে কি হয়? বস্তুতে শক্তি সৃষ্টি হয়। কোনো বস্তুতে বল প্রয়োগ করা হলে তার ভেতরে শক্তি সৃষ্টি হয় এবং সেই শক্তি দিয়েই সে কাজটি করে। তাহলে যতটুকু শক্তি সৃষ্টি হয় সে ততটুকুই কাজ করতে পারে, তাই না? তাহলে আমরা বলতে পারি শক্তি আর কাজ মূলত একই রাশি।
তাহলে শক্তি এখানে আমরা যদি দেখি কাজ করার সামর্থ্যকে বলে। তাহলে শক্তির মাত্রা এবং কাজের মাত্রা যেহেতু একই জাতীয় রাশি, তাহলে দুটোর মাত্রাও এক হবে, এককও এক হবে। তাহলে শক্তির একক কি হবে? জুল। শক্তির মাত্রা কি হবে? এই যে কাজের মাত্রা যাচ্ছিল m l স্কয়ার t ইনভার্স, ঠিক আছে? আচ্ছা, শক্তি আমরা পৃথিবীতে অনেক ধরনের শক্তি দেখেছি, তাই না? শক্তি দেখেছো তো তোমরা? যেমন ধরো আমরা বিজ্ঞানের বিভিন্ন ক্লাসে পড়েছি আলোক শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, সবগুলো মানে এগুলো প্রত্যেকেই শক্তি। তো তাহলে ওই শক্তি আর এই শক্তির মাঝে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই। আসলে শক্তির এগুলো হচ্ছে বিভিন্ন রূপ। আমরা পৃথিবীতে যে শক্তি ব্যবহার করি সেটা বিভিন্ন রূপে ব্যবহার করি। শক্তির মূল উৎস কি? ছোট ক্লাসে তোমরা পড়েছো, শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। সূর্য থেকে আমরা কি পাই? সৌরশক্তি পাই। এই সৌরশক্তিটা পৃথিবীতে আসার পর এটা বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। কেমন? তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি, বায়ু শক্তি, রাসায়নিক শক্তি, আরও আছে নিউক্লিয়ার শক্তি, বিভিন্ন রূপের শক্তি, যান্ত্রিক শক্তি, বিভিন্ন রূপে শক্তি থাকে। আর শক্তি এক রূপ থেকে বারবার এর বিভিন্ন অন্য শক্তিতে রূপান্তরিত হয়। তবে এই বিভিন্ন ধরনের শক্তির মধ্যে শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। সবগুলো শক্তির মাঝে যেটা আমরা সবসময় কাজে ব্যবহার করছি সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তি কি দেখি। যান্ত্রিক শক্তি কি? যন্ত্র কি করে? হয় স্থির থাকে না সে গতিশীল হয়, হয় সে স্থির থাকবে না সেটা চলবে। তাহলে আমরা মানুষও কিন্তু এক ধরনের যন্ত্র। পৃথিবীতে যত ধরনের বস্তু কাজ করে সবগুলোকে কিন্তু যন্ত্র বিবেচনা করতে পারে। তো যন্ত্র যখন কাজ করে সেখানে শক্তি তৈরি। আমরা এখানে দেখে আগের অংশে দেখেছিলাম যে বল প্রয়োগ করলে তার ভিতরে শক্তি সৃষ্টি হয়। তাহলে বস্তু যখন কাজ করে তখন তার ভিতরে শক্তি থাকে। তো যান্ত্রিক শক্তিটা কিভাবে থাকে, কাকে বলে? কোনো বস্তু তার অবস্থান পরিবর্তনের জন্য অথবা তার গতির জন্য অথবা তার আকার বা আকৃতির পরিবর্তনের জন্য যে শক্তি সৃষ্টি হয় তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। কি বললাম? কোনো বস্তুতে তার অবস্থান, তার গতি অথবা তার আকার আকৃতির পরিবর্তনের জন্য যে শক্তির সৃষ্টি হয় তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। তো যান্ত্রিক শক্তির সংজ্ঞাটা আমরা একটু দেখি।
বলে। অবস্থান, গতি, আকার, আকৃতি। অবস্থান কেমন? একটা বস্তু এক জায়গায় ছিল, তাকে যদি আমি ওই জায়গা থেকে সরিয়ে আরেক জায়গায় নিয়ে যাই, তখন কি হবে? এর ভেতরে কিছু শক্তি জমা হবে। তাহলে কেন এই শক্তিটা জমা হলো? কারণ তার এক জায়গা থেকে আরেক জায়গার অবস্থান পরিবর্তন হলো। এই অবস্থান পরিবর্তন ফলে যে কাজ হলো, সেই কাজটাই তার ভেতরে শক্তি হিসেবে জমা হয়ে আছে। তখন এই শক্তিটাকে আমরা যান্ত্রিক শক্তি বলবো। কোনো বস্তুতে বল প্রয়োগের ফলে সে গতিশীল হইল, যে এই যে গতিতে সে চলছিল, বল প্রয়োগ করা হচ্ছে, সে গতিশীল হচ্ছে, সে চলছে, তখন এই গতির কারণেও তার মাঝে শক্তির সৃষ্টি হয়। এটাও হচ্ছে যান্ত্রিক শক্তি। একটা বল প্রয়োগ করে কোনো বস্তুর আকৃতি চেঞ্জ করা হলো, মনে করো একটা বস্তু দুই পাশ থেকে প্রেশার দেওয়া হলো, বল দেওয়া হলো, বল দেওয়া হলো, তাহলে সে আগে একরকম দেখতে ছিল, চার থেকে এখন ভিন্ন রকম হয়ে গেল। তার মানে কি? তার কিন্তু আকৃতি চেঞ্জ হয়ে গেল। তাহলে যে কাজ হবে, যে শক্তি হবে, সেটা হবে যান্ত্রিক শক্তি। তো এই যান্ত্রিক শক্তি আবার দুটো রূপে থাকে, একটা হচ্ছে বিভব শক্তি, একটা হচ্ছে গতিশক্তি। যান্ত্রিক শক্তি দুটি রূপ, এক গতিশক্তি, দুই বিভব শক্তি। গতিশক্তিকে আমরা এনার্জি ই দিয়ে প্রকাশ করি, কিন্তু গতিশক্তিকে, যেহেতু এটা গতিশীল বস্তুর গতির কারণে এই শক্তি, সেই জন্য একে আমরা কাইনেটিক এনার্জি বা কে দিয়ে প্রকাশ করতে পারি, অথবা টি দিয়েও প্রকাশ করতে পারি। তোমাদের বইগুলোতে, আগের বইগুলোতে কে দিয়ে প্রকাশ করা হয়েছে, এবং বর্তমানে যে সিলেবাসটা পড়ছো সেখানকার বইয়ে টি দিয়ে প্রকাশ করা হয়েছে। আর বিভব শক্তিকে ইপি অথবা শুধু পি দিয়েও প্রকাশ করা হয়। তাহলে যান্ত্রিক শক্তি দুটি রূপে থাকে, গতিশক্তি এবং বিভব শক্তি। আজকে আমরা গতিশক্তি অংশটা দেখব। গতিশক্তি আমরা একটু আগেই জানলাম যে কোনো বস্তু গতিশীল থাকলে তার গতির জন্য এর মাঝে যে শক্তির সৃষ্টি হয় তাকে বলা হয় গতিশক্তি। গতিশক্তি গতির কারণেই সৃষ্টি হয়। এখন আমরা যদি গতিশক্তিটা কিভাবে বের করব এটা চিন্তা করি, তাহলে গতির শক্তির একটা সমীকরণ আছে, সেটা দেখি কি। যদি m ভরের কোনো বস্তুর উপর F বল প্রয়োগ করায় বস্তুটি S সরণ হয়, তবে কাজ সমান কি হবে? m ভরের একটা বস্তু, যে একটা বস্তু নিলাম যার ভর হচ্ছে m, তার উপর আমি কি করব? F বল প্রয়োগ করব। বস্তুটা কি হবে? S সরণ হবে, বল প্রয়োগ করলে সে গতিশীল হবে, এবং যতক্ষণ গতিশীল হচ্ছে আমি একটা নির্দিষ্ট সময়ের দূরত্বটা ধরে নিলাম, যে ওই সময়ে এই বল প্রয়োগের ফলে বস্তুটি S সরণ হল। তাহলে কাজ সমান কি হবে? আমরা কাজ থেকে জেনেছি বল ইনটু সরণ, তাহলে বল হচ্ছে F, সরণ হচ্ছে S, তাহলে কাজ সমান Fs। যতটুকু কাজ হয় ততটুকুই শক্তির সৃষ্টি হয়। তাহলে এখানে গতির কারণে শক্তি সৃষ্টি হয়েছে, তাই কাজ সমান কাজ যতটুকু, গতি শক্তি ততটুকুই। তাহলে সুতরাং গতি শক্তি T = Fs। আমরা বলতেই পারি F সমান
আমরা বল অধ্যায়ে দেখেছি F = m। নিউটনের সূত্র থেকে আমরা জানি F = ma, আর এখানে থাকলো s, যেহেতু F সমান ma, আর বস্তুর ত্বরণটা কি, যে বস্তু গতিশীল হয়েছে যদি কোনো বস্তুতে বল প্রয়োগ করতেই থাকো, এর বেগ যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করবে এর বেগ বৃদ্ধি হতে থাকবে, আর বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা জানি ত্বরণ বলে। তাহলে এই বস্তুর উপর যদি এক বল প্রয়োগ করা হচ্ছে, এই সময়ে যদি বল প্রয়োগ করা হতে থাকে তাহলে অবশ্যই এর বেগ বৃদ্ধি পেতে থাকবে এবং এরও একটা অবশ্যই ত্বরণ থাকবে। ধরে নিলাম এই ত্বরণটা হচ্ছে a, তাহলে T = m·a·s। এখন আমরা সেই দ্বিতীয় অধ্যায় সূত্রগুলো একটু মনে করব। আমরা জানি গতির 4টা সমীকরণ আছে, v = u + at, v² = u² + 2s, তাই না? এমন আরও দুটো সমীকরণ আমরা দেখেছি। ওই সমীকরণ থেকে আমি এখানে কিছু মান নিয়ে আসতে পারি না, লিখতে পারি না। যেমন ধরো যদি বস্তুটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, তবে v² = u² + 2as। আমরা জানি গতির একটা সমীকরণ v² = u² + 2as। তাহলে যদি যাত্রা শুরু করে, কোনো বস্তু যদি স্থির অবস্থান থেকে যাওয়া শুরু করে, ওই স্থির যে জায়গায় স্থির ছিল সেই জায়গায় তার একটা বেগ ছিল, সেই বেগটাকে আমরা জানি আগের অধ্যায়গুলোতে পড়েছি, সেই বেগটাকে u দিয়ে প্রকাশ করা হয়, যাকে আদিবেগ বলে। আর s সময় পরে t সময় পরে যে s দূরত্ব সে অতিক্রম করবে, s দূরত্ব অতিক্রম করার শেষ মুহূর্তে তার যে বেগটা ছিল সেই বেগটাকে আমরা বলি শেষ বেগ, যাকে v দিয়ে প্রকাশ করা হয়। যেহেতু বস্তুটি স্থির অবস্থা থেকে যাচ্ছিল, তার আদিবেগ ছিল 0, তাহলে u এর জায়গায় আমরা বসাতে পারি 0। তাহলে এখানে আমরা এই সমীকরণে যদি u এর মান 0 বসিয়ে দেই, তাহলে বলতে পারি v² = 0 + 2as, তাই না? এখান থেকে যদি আমরা as এর মানটা বের করে নিয়ে আসি, তাহলে এখানে লেখা যাবে as = v²/2। তাহলে as সমান কি হবে? v²/2। এই মানটাকে যদি আমরা এই গতিশক্তির এই সমীকরণে বসিয়ে দেই, দেখো একটা রাশি পাবো। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখি। 1 নং সমীকরণে as এর মান বসিয়ে পাই t সমান কি হচ্ছে? t সমান m থাকবে, as এর বদলে আমরা কি বসিয়ে দেব? v²/2। তাহলে এই tটা কি? গতিশক্তি। t সমান mv²/2, এটাই হচ্ছে গতিশক্তির সমীকরণ। t = mv²/2। আমরা জানি কোনো বস্তুর ভর হচ্ছে, একটা বস্তু বিভিন্ন ধরনের বল প্রয়োগ করলে তার বিভিন্ন ধরনের, সে বিভিন্ন বেগে গতিশীল হবে, তার বিভিন্ন রকম সরণ হবে। কিন্তু বস্তুটা যদি একই বস্তু হয়, তার ভর কিন্তু নির্দিষ্ট, ভর চেঞ্জ হচ্ছে না। তাহলে ভর যদি চেঞ্জ না হয়, আমরা যদি মনে করি যে এখানে ভর পরিবর্তন হচ্ছে না, তাহলে ভর একটা ধ্রুবক, নিচে 2, এটা একটা সংখ্যা, এটা একটা ধ্রুবক। যদি এখান থেকে বলতে পারি, যদি m স্থির থাকে, গতিশক্তি t সমানুপাতিক v²। কেন সমানুপাতিক v²? এটা একটা ধ্রুবক, এটা একটা ধ্রুবক, তাহলে t সমান ধ্রুবক × v²। তোমরা গণিতে শিখেছো সমান এবং ধ্রুবক চিহ্ন, এই দুটোর বদলে আমরা এখানে লিখি সাধারণত t
সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিতে হলে আমাদের কিন্তু একটা ধ্রুবক দিয়ে গুণ দিয়ে সমীকরণটা লিখতে হয়। তো এখানে আমরা লিখতে পারি গতিশক্তি সমানুপাতিক v স্কয়ার। তো এখানে কি পাইলাম? এখানে আমরা একটা গতিশক্তির সমীকরণ পেলাম আর এখানে একটা সম্পর্ক পেলাম। এই সমীকরণ থেকে আমরা কি বুঝতে পারছি? কোন বস্তুর গতিশক্তি এর ভর এবং বেগের বর্গের গুণফলের অর্ধেক। বা এইভাবে বলতে পারি যে যদি কোনো বস্তুর ভর অপরিবর্তিত থাকে তাহলে ওই বস্তুর বা নির্দিষ্ট ভরের কোনো বস্তুর গতিশক্তি এর বেগের বর্গের সমানুপাতিক। ঠিক আছে? আচ্ছা, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে আমরা জেনেছি। তো আমরা এখন এই অংশ থেকে কিছু প্রশ্ন দেখব যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে, বিভিন্ন বোর্ডে এসএসসি পরীক্ষায় এসেছে। এবং এখান থেকে আর কি প্রশ্ন আসতে পারে, কি কি তোমাদের করতে হবে এগুলো একটু খেয়াল করো। যদি বলা হয় যে এই যে সমীকরণটা আছে এই সমীকরণ অনুসারে এভাবে বলা হয় যে গতিশক্তি এবং বস্তুর বেগের মাঝে সম্পর্ক নির্ণয় করো। বস্তুর গতিশক্তি এবং বেগের মাঝে সম্পর্ক স্থাপন করো, নির্ণয় করো। তাহলে তুমি কি করবে? এত কিছু লিখতে হবে না, তুমি সরাসরি লিখবে আমরা জানি। গতিশক্তির সংজ্ঞাটা আগে দেবে, এটা সম্পর্ক বিশ্লেষণ করো বা নির্ণয় করো। এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন হবে। তো এই অনুধাবন আমরা জানি যে কোনো অনুধাবনমূলক প্রশ্ন লেখার সময় তোমাকে ওই প্রশ্নের ভেতরে একটা জ্ঞান থাকে, সেটাকে তোমার একটা প্যারায় শুরুতে লিখতে হয় এবং পরের প্যারায় সেই জ্ঞানের আলোকে তোমার এই প্রশ্নটার ব্যাখ্যা দিতে হয়, তাই না? তো যদি এমন প্রশ্ন দেওয়া হয় যে কোনো বস্তুর গতিশক্তি এবং বেগের মাঝে সম্পর্ক নিরূপণ করো, তাহলে কি লিখবে? সরাসরি গতিশক্তি কাকে বলে সংজ্ঞাটা লিখবে। তারপর লিখবে আমরা জানি কোনো বস্তুর গতিশক্তি T = mv²/2। এখানে mটা কি আর vটা কি সাইড নোটে লিখে দিতে পারো। তারপর অর্থাৎ তোমাকে শুধু এখান থেকে এই অংশটুকু করতে হবে। এতটুকু লেখার পর কি লিখবা? যদি বস্তুটির ভর m স্থির থাকে তাহলে t সমানুপাতিক v²। অর্থাৎ স্থির ভরের কোনো বস্তুর গতিশক্তি তার বেগের বর্গের সমানুপাতিক। এটাই হচ্ছে গতিশক্তি এবং বেগের মাঝে সম্পর্ক। ঠিক আছে? পারবে না? আচ্ছা, এখান থেকে আমরা আরো প্রশ্ন করতে পারি। যেমন যদি এই প্রশ্নটা একটু চেঞ্জ করে দেওয়া হয়, যদি বলা হয় দেখাও যে কোনো বস্তুর গতিশক্তি তার বেগের বর্গের সমানুপাতিক, তাহলে উত্তরটা কিন্তু একই হবে, কিন্তু প্রশ্নটা একটু চেঞ্জ করে দেওয়া হবে। তাহলেও তুমি গতিশক্তির সংজ্ঞা দিবে, এই সমীকরণটা লিখবে আমরা জানি। লেখে সমীকরণ প্রমাণ করতে হবে না, জাস্ট শুধু লিখবে আমরা জানি গতিশক্তি T = mv²/2। m স্থির থাকলে আবার এটি সমানুপাতিক v² দেখানো হবে, প্রমাণ হয়ে গেল। অর্থাৎ কোনো বস্তুর গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। আচ্ছা, এখান থেকেই আরো প্রশ্ন আসে, সেটা কেমন? দেখো এখানে T আর v এর মাঝে সম্পর্ক কি? একে অপরের সমানুপাতিক। আবার v রাশিটা কি আকারে আছে? বর্গ আকারে আছে। তাহলে এখানে এমনও প্রশ্ন হতে পারে যে কোনো বস্তুর বেগ ঋণাত্মক হলেও এর গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না। একটা বস্তুর বেগ ঋণাত্মক হলেও এর গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না। তাহলে কি করব? এক্ষেত্রে কি করতে হবে? গতিশক্তি দেয়া থাকবে, সেক্ষেত্রে আমরা এই আগের মতো গতিশক্তি কাকে বলে সেই সংজ্ঞাটা লিখব। তারপর এই আমরা জানি T = mv²/2। তো এখান থেকে আমরা কি লিখব? কোনো বস্তুর বেগ, এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে বেগ রাশিটি বর্গ আকারে আছে। আমরা জানি বেগ রাশিটা ধনাত্মক, যেহেতু বেগ v বর্গ আকারে আছে তাই v এর মান ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন এর বর্গ ধনাত্মক হবে এবং বস্তুর ভর কখনো ঋণাত্মক হয় না। তাহলে ভর এবং বেগের বর্গের গুণফল অবশ্যই ধনাত্মক হবে, বেগ ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন। সুতরাং সমীকরণ থেকে আমরা বলতে পারি যে বেগ ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন গতিশক্তি সবসময় ধনাত্মক পাওয়া যাবে। তো
গতিশক্তির মান সবসময় ধনাত্মক পাওয়া যাবে। ঠিক আছে, আশা করি এইটুকুর মধ্যে তোমরা যতটুকু আলোচনা করেছি বুঝতে পেরেছ। এখন আমরা একটা অঙ্ক দেখবো এবং এসডব্লিউ দেখবো। যদি 200 কেজি ভরের একটি বাঘ 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে কোনো হরিণকে 10 সেকেন্ড যাবত তাড়া করে, তবে বাঘটির গতিশক্তি কত হবে? 200 কেজি ভরের একটি বাঘ 1.5 মিটার পার সেকেন্ডে তাড়া করত। তো এখানে অঙ্কটা আমরা কিভাবে করব? গতিশক্তি সমীকরণ থেকে আমরা জানি গতিশক্তি T equal to half mv square। ঠিক আছে, এখন দেখো আমাকে এই গতিশক্তির সমীকরণ গতিশক্তি বের করতে গেলে এই পাশে রাশিগুলোর মান জানতে হবে। m কি বস্তুর ভর, m দেয়াই আছে। v হচ্ছে বস্তুর বেগ অর্থাৎ বাঘের বেগ, বেগ কিন্তু দেওয়া নেই। তাহলে বেগটাকে আমি গতির সমীকরণ থেকে বের করে নেব। কিভাবে? বাঘটির শেষ বেগ v equal to u plus at। যেহেতু বস্তুটা ত্বরণে চলেছে তাহলে এই সমীকরণ আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে বাঘটির শেষ বেগ। u কত হবে? এত ভরের একটি বাঘ এত ত্বরণে কোনো হরিণকে তাড়া করছে, তাহলে শুরুতে তার তো কোনো বেগ ছিল না, তাহলে এর আগে বেগটা হচ্ছে 0। কিন্তু যেহেতু বল প্রয়োগ করে সে তাড়া করেছে তার একটা শেষ বেগ থাকবে, তাহলে এই জায়গাটা হবে 0, ত্বরণটা হবে 1.5, টিটা কত? 10 সেকেন্ড যাবে, তাহলে কত আসবে? 15। আমরা কি কি দেওয়া আছে এটা সাইড নোটে লিখে নেব। বাঘটির ভর এর সমান হবে 200 কেজি, ত্বরণ a সমান 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, সময় t সমান 10 সেকেন্ড। এখন আমরা m এখান থেকে জানি, v এর মান এখানে জেনে গেলাম। এখন আমরা এই সমীকরণে বসিয়ে দেব। সুতরাং t equal to half m হচ্ছে 200 আর বেগ পেলাম 15, স্কয়ার করে দিব, তাহলে করলে হবে 100 ইন্টু 225 সমান 2500। তাহলে শক্তির একক জুল, গতিশক্তির এককও জুল, স্থিতিশক্তির এককও জুল। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। এবার তাহলে আমরা এসডব্লিউ দেখি। তাহলে তোমাদের বাড়ি কাজ থাকবে 1 নম্বর সংজ্ঞা লিখো, অর্থাৎ কাকে বলে জ্ঞানমূলক প্রশ্ন, কাজ, শক্তি, যান্ত্রিক শক্তি এবং গতিশক্তি। 2 নম্বর কোনো বস্তুর গতিশক্তি 300 জুল বলতে কি বোঝায়। 3 নম্বর গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, বুঝিয়ে লিখো। 4 নম্বর দেখাও যে কোনো বস্তুর গতিশক্তি এর বেগের বর্গের সমানুপাতিক। এবং 5 নম্বর বল প্রয়োগ করলেও সকল ক্ষেত্রে কাজ হয় না কেন। এগুলো এই 2, 3, 4, 5 এগুলো অনুধাবনমূলক প্রশ্ন আর 1 নম্বর জ্ঞানমূলক প্রশ্ন। তো তোমরা ক্লাসটা ভালো করে দেখে এসডব্লিউগুলো সুন্দর করে খাতায় পড়বে। আর কিভাবে জমা দেবে তোমরা জানো, তারপরেও বলে দিচ্ছি। খাতায় সবগুলো অ্যান্সার লিখে খাতার উপরে নাম, রোল, শ্রেণী, শাখা লিখে এই ক্লাস যেখানে দেখছো সেই ক্লাসের কমেন্টসে দিয়ে দেবে। অবশ্যই 2 দিনের মধ্যে দিতে হবে।
আছে? তো সবাই ভালো থাকো,